আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ বিস্কিট সংবাদ শিরোনামগুলো। মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তীতে কাউকে ক্ষুধার্ত গৃহহীন না রাখতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনীতির শক্তিশালী দেশ মনে করে শ্রীলঙ্কা। বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শেষ শ্রদ্ধা জানাজা। নোয়াখালীর বসুরহাটে পারিবারিক কবরস্থানে দাফন। এবং দেশে করোনায় আরো 18 জনের মৃত্যু। টিকা কিনতে সরকারকে $50 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে হাজারো তরুণকে পরিচ্ছন্নতা কাজে শপথ করানোর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। এবং বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে মুজিব বর্ষ। দেশের একটি মানুষও ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রতিটি ঘরে আলো জ্বালানোর ব্যবস্থাও করা হবে। সে সময় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অর্থনীতির শক্তিশালী দেশ বলে প্রশংসা করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে। রিপোর্টে আরো জানাচ্ছেন নীলাদ্রি শেখর। মুজিব শতবর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিথিদের কাছে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক হস্তান্তর করেন শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, ওই পথ ধরে শেখ হাসিনার নেতৃত্বেও বাংলাদেশের অগ্রগতি হচ্ছে। Few countries in the world have the kind of fertile land that we have. The geographical location of our two countries provide ample opportunities for us to enhance closer maritime, shipping, trade and people-people contacts. Bangladesh is considered one of the key emerging economic powerhouses in South Asia. It remains an important trading and investment partner for my country. Our exchanges have continued to grow rapidly during the last few decades. বাংলাদেশকে উন্নয়নের পথে নেয়ার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই মূল লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষের ঘরে আমরা আলো জ্বালব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিক থেকে আমাদের দেশের মানুষ যেন উন্নত সমৃদ্ধ জীবন পায়। জাতির পিতার এই 101 জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা সেই প্রতিজ্ঞাই নেই যে জাতির পিতা যে স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ। পরে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নেতা ছিলেন না, ছিলেন বিশ্ব নেতা। তাই তার এই জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পেরে বিশ্ব নেতারা হয়েছেন সম্মানিত।
পাশাপাশি বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রায় তারা পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এর আগে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজাপাকসে মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে যোগ দেওয়া ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। পান্থ রহমানের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ উৎসবে যোগ দিতে সকালে ঢাকা পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ১৯ বার তোপধ্বনিতে রাজাপাকসাকে স্বাগত জানানো হয়। এরপর তিন বাহিনীর সমন্বয়ে গড়া চৌকস একটি দল অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী চলে যান সাভারের স্মৃতিসৌধে। সেখানে ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজাপাকসে। রীতি অনুযায়ী পরিদর্শন বইয়ে সই করা ছাড়াও একটি চারা গাছ রোপণ করেন রাজাপাকসে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। নোয়াখালীতে বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও নয়াপল্টনে জানাজা হয়। বিস্তারিত আক্তার হোসেনের রিপোর্টে। শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। খোলা হয় শোক বই। শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিক, ভক্ত, অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধাভরে স্মরণ করেন তাদের প্রিয় নেতাকে। রাজনীতিতে তার অ্যাপ্রোচটা খুব পরিচ্ছন্ন ছিল, পরিষ্কার ছিল এবং সেটা বোঝা যেত। ব্যারিস্টার মওদুদ আহমদ সেই আগরতলা মামলা থেকে শুরু করে অদ্যাবধি জীবনের শেষ পর্যায় পর্যন্ত জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের এই যে অভিজ্ঞ নেতারা আমাদেরকে চলে যাচ্ছেন, অবশ্যই আমাদের বিএনপি রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হচ্ছে। তবে আমাদের বিশ্বাস যে এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সেই শূন্যতাকে পূরণ করতে পারবে। মুক্তিযুদ্ধের একজন অন্যতম নায়কের পৃথিবী থেকে চলে গেলেন। ধর্ম নিয়ে খুব গভীর আগ্রহ ছিল। আপনারা তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাত। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ সিনিয়র আইনজীবীরা। বেলা ১১টায় মরদেহ নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানাজায় অংশ নেন বিএনপি ও শরিক দলের সিনিয়র নেতারা। জানাজা শেষে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। শুধুমাত্র বিএনপির জন্য নয়, এটি সমগ্র দেশের জন্য, জাতির জন্য একটা অপূরণীয় শূন্যতা। এরপর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। সেখানে কয়েক দফা জানাজা শেষে বসুরহাটে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয় বরেণ্য এই রাজনীতিবিদকে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ৫,৪০,০০,০০০ মানুষের জন্য করোনা টিকা কিনতে প্রায় ৪,২৫০ কোটি টাকার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বহুজাতিক ব্যাংকটির সদর দপ্তর ওয়াশিংটনে বোর্ড সভায় এর ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে সরকার ঘোষিত ৪০% মানুষকে টিকা দেওয়ার যে পরিকল্পনা তার প্রায় পুরোটাই বাস্তবায়ন করা যাবে। বাংলাদেশের সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বান বলেছেন, অতিরিক্ত এই অর্থায়নের ফলে কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্রিপেয়ারনেস প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের পরিমাণ দাঁড়ালো $60 কোটি। কোভিড-19 টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার যে 3টি দেশকে শুরুতেই বিশ্বব্যাংক সহায়তা দিয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। The government of Bangladesh took prompt action when the pandemic broke to prevent, treat and contain the spread of the virus last year. Now that the vaccines are available, the government has again taken quick action to combat COVID-19 by rolling out a national vaccination program. For this, the World Bank just approved
$500 million financing to help procure and expand storage facilities for vaccines. আগের দিনের তুলনায় দেশে আবারও করোনায় প্রাণহানি বেড়েছে। করোনা ভাইরাসে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে 18 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 8642 জনের। মৃত্যুর হার 1.52%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1618 জন। এ পর্যন্ত মোট সুস্থ 5,19,141 জন। সুস্থতার হার 91.59%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 18,987টি এবং পরীক্ষা হয়েছে 18,917টি। এ সময় শনাক্ত 1,899 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 10.04%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,66,838 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 12.98%। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পরাগ আজিমের সঙ্গে কথোপকথনে আজ থাকছে কিশোরগঞ্জ জেলার ভৈরবের কালিকা প্রসাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিনের কথা। আমি যুদ্ধে গেছি যে আমরা দেশ যদি স্বাধীন না হয় তাহলে আমরা পশ্চিমা শোষক শাসনের বিরুদ্ধে আমরা মুক্ত পাবো না, তাদের অত্যাচারের বিরুদ্ধে। বাংলাদেশ স্বাধীনতার ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এবং জনগণের মুক্তির আশায় আমরা ভারতে চলে যাই। ভারতে গিয়ে আমরা তুরায় আমরা ট্রেনিং দিই। 11 নম্বর সেক্টরে আমাদের কিশোরগঞ্জের লোক খুব কম গেছে, সেই জন্য বিভিন্ন থানার লোক সংগ্রহ করিয়া আমরা ডালো সেন্টারে রাখিয়া আমরা হামিদ কোম্পানি মেঘনা রিভার ফোর্স নামে আমরাকে বাংলাদেশের ভিতরে পাঠাই। ভৈরব এসে আমরা ভবানীপুর একটা প্রাইমারি স্কুলে আমরা এই ক্যাম্প করি। পাক বাহিনীরা শ্রীনগর গ্রাম আক্রমণ করে, ওইখানে আক্রমণ করে তারা 5 জন লোক শ্রীনগরে মারা ফেলছে, হত্যা করছে। হত্যা করা এই সুযোগ পায় আমরা পাক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করি। 3 জনে মারা গেছে, আর কিছু রাজাকার মারা গেছে। তারপরে আমরা কুলিয়াচর উপজেলা যাই, এখানে গিয়া গাইলকাটা প্রাইমারি স্কুলে আমরা আবার ক্যাম্প স্থাপন করি। ওইখান থেকে আমরা কালিকাপ্রসাদ রেল স্টেশন যে রাজাকার বাহিনী আছেন 25 জন রাজাকার আমরা এখানে হত্যা করি। হত্যা করে কালিকাপ্রসাদ মুক্ত করি। পরের দিন আমরা গাজী থেকে রেল ব্রিজ আমরা উড়াইয়া দিই, সংযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। তারপরে আর তারা আসে নাই। 19 তারিখে পাক বাহিনী আত্মসমর্পণ করছে। ডিসেম্বরের 19 তারিখ ভৈরব আমরা মুক্ত করি। আমরা যুদ্ধ করছি দেশের মানুষের মঙ্গলের জন্য, এই গরিব সাধারণ মানুষের অন্ন আহারের জন্য, স্বাধীনতার জন্য, দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। মেক্সিকোতে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, পুলিশ ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তা সহ নিহত 13 জন। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। করোনা ভাইরাসের মাঝে স্বাস্থ্যবিধি মেনে অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে আসছেন বইপ্রেমীরা। সেখানে আছেন জাকিয়া হিমু, সরাসরি যোগাযোগ করছে তার সাথে। হিমু, বইমেলার দ্বিতীয় দিনে বইপ্রেমীদের কেমন ভিড় দেখছেন আপনি? বুশরা, দ্বিতীয় দিনের এই অমর একুশে বইমেলা শুরু হয়েছে সকাল 11টা থেকে, ছুটির দিন হওয়ায়, এবং সকালে ঠিক যেমনটা ভিড় ছিল এখন কিন্তু তার একদমই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কারণ এই মুহূর্তে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে এই বিশাল বইমেলাতে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, বইপ্রেমীদের সমাগম হয়েছে এবং তারা স্টল ঘুরে ঘুরে দেখছেন। এইবারে এই মেলায় 540টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং 33টি প্যাভিলিয়ন একই স্থানে তাদের প্যাভিলিয়নগুলো দিয়েছে, যেখানে বিভিন্ন স্বনামধন্য এবং নতুন এবং উদীয়মান যেসব লেখকরা রয়েছেন তাদের বইগুলো কিন্তু একটির পর একটি প্রকাশ পাচ্ছে। এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে লেখকদের জন্য আলাদা কিছু জায়গা করা হয়েছে, যেখানে লেখকরা তাদের বই নিয়ে কথা বলবেন। তো এরই মাঝে আরও একটি বিষয় বলতে চাই যে এবারের বইমেলায় মুজিব শতবর্ষকে সামনে রেখে এবং কোভিড পরিস্থিতি মাথায় রেখে
করোনাকে নিয়ে, কোভিড পরিস্থিতি নিয়ে বেশ কিছু বই প্রকাশ হয়েছে এবং মুজিব শতবর্ষকে সামনে রেখেই বঙ্গবন্ধুকে নিয়েও কিন্তু নতুন নতুন বই প্রকাশ পাচ্ছে। তো যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এই বইগুলোকে পড়ছেন, কিনছেন এবং সাধুবাদ জানাচ্ছেন যে এবারের যে বইমেলাটি সেটি স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হয়েছে এবং তারা বলছেন যে যারাই আসবেন তারা যেন সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং প্রত্যাশা করছেন যে কোনোরূপ বিরূপ পরিস্থিতি হয়তো সৃষ্টি হবে না, তারা প্রত্যাশা করছেন। এবং এরই মাঝে এক মাসের এই বইমেলা শেষ হবে 14 এপ্রিল। বুশরা, এই ছিল আমার কাছে এখান থেকে। ধন্যবাদ হিমু আপনাকে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সুনামগঞ্জের শাল্লার হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ঘটনায় বিএনপির হাত আছে। দেশ যখন উন্নয়নের পথে চলছে, বিএনপি তখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের দুঃসময়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে জিল্লুর রহমানের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন তথ্যমন্ত্রী। বিদেশি মেহমানরা আসছে, তখন এই পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের যে শান্তি স্থিতি আছে সেটার উপর কালিমা লেপন করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে শাল্লায় এই ঘটনা ঘটানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবো, এই ধরনের অপরাজনীতি না করে আপনারা ষড়যন্ত্রের পথ পরিহার করে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসুন। সামিট আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর মধ্যাঞ্চলে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের সদস্য ছাড়াও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের এজেন্টরাও আছেন। বৃহস্পতিবার মেক্সিকো রাজ্যের কোটোপেক হারিনাস পৌরসভায় এই চোরাগোপ্তা হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি ও রাস্তার ধারে পড়ে থাকা মৃতদেহ দেখা গেছে। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। নিটোল টাটা বিশেষ সংবাদ। নিজের স্বার্থে খাল দখল না করতে এবং যেখানে সেখানে ময়লা না ফেলতে জনপ্রতিনিধি সহ সবাইকে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, প্রত্যেকে নিজ এলাকা নিয়ে সচেতন থাকলে শহর পরিচ্ছন্ন থাকবে, মশাও কমে যাবে। মাসরুর শাকিলের রিপোর্ট। দেশজুড়ে ফেসবুক ভিত্তিক পরিচ্ছন্নতা গ্রুপ বিডি ক্লিন আপের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোহাম্মদপুর 31 নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা অভিযান। উপস্থিত হাজারো তরুণকে পরিচ্ছন্নতার শপথ করেন মেয়র আতিকুল ইসলাম। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন ঢাকার জন্য কাজ করা শিশু কিশোরদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। তোমরা যে কাজে আজকে মনোযোগ দিয়েছো, আমাদের মেয়র সাহেবের নির্দেশ মতো তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা অবিরাম কাজ করে যাও। মেয়র বলেন, এই শহর আমার, আপনার, সবার। শুধু নিজের বাড়ি পরিষ্কার রেখে যত্রতত্র ময়লা ফেলা ঠিক নয়। কিন্তু দুঃখ লাগে তখনই খালটা দখল করে ফেলি নিজের জন্য। মাননীয় সংসদ সদস্যকে বলছি যে কি অবস্থা ঢাকা শহরে, যখন দেখি নিজের জায়গার জন্য নিজের ঘরটা পরিষ্কার রাখি, ময়লাটা ফেলে দিই বাইরে। দোকান সকালবেলা খোলার পরে দোকানের ময়লাগুলা ফেলে দেয় ড্রেনের ভিতরে। আপনারা ময়লা ফেলে দিবেন বাইরে, আর আমাদের আগামীর ভবিষ্যৎ বিডি ক্লিন রাস্তা পরিষ্কার করবে, এটি হতে পারে না। বিডি ক্লিনের হাজারো সদস্য দিনভর 31 নম্বর ওয়ার্ডের সব ময়লা পরিষ্কার করে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। সুনামগঞ্জের তাহিরপুরে হাঁসের খামার করে কোটিপতি হয়েছেন এজাহারুন মিয়া। তার খামারে উৎপাদিত ডিম শুধু দেশেই নয়, রপ্তানি হচ্ছে বাইরেও। সুনামগঞ্জ থেকে একে মহিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শনির হাওরপাড়ের দুতামা গ্রামের হাঁসের খামারে চাকরি করতেন এজাহারুল মিয়া। 2 বছর পর 350টি হাঁস নিয়ে নিজেই শুরু করেন হাঁসের খামার।
প্রথমবারে লোকসান গুণে পরে আবারও ওই পেশায় ফেরেন তিনি। 2000 আঁশ কিনে আনি, তখন আস্তে করে মনে করেন যে প্রতিদিন 500-600 এরকম আস্তে আস্তে বাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে যায় তখন 1500-1600 ডিম আমি পাড়াইতে পারি প্রত্যেক খামার থেকে। এখন দেখা গেল কি এইভাবে আমি সিজনে 15-16 লাখ টাকা আমার কোনো বছর ইনকাম হয়, কোনো বছর 8 লক্ষ টাকা ইনকাম হয়, মানে সমস্ত খরচাদি বাদে। এজাহারুলের খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। সরকার থেকে একটু প্রতিষ্ঠানে হতো তাহলে আর একটু বেশি হয়ে যেত, নাহলে যেই জামজট মানে যেই আওয়ারের অবস্থা এখন তো মানে পুরো মতো খামার টিকায় রাখা যাচ্ছে। সরকার থেকে কোনো অনুদান হেল্প করে আমার মনে হয় আমার জামালপুর যারা আমি দিতে পারবো। আওয়ার অঞ্চলের হাঁসের খামারিদের বেশি গুরুত্ব দিয়ে দক্ষ করে গড়ে তুলছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। হাসপাতালে যারা গবাদি পশু নিয়ে আসেন তাদেরকে আমরা চিকিৎসা এবং কৃত্রিম প্রজননের সহায়তা দিয়ে থাকি। স্পেশালি আমাদের তরফ থেকে ট্রেনিং, মানে মানুষকে উদ্বুদ্ধকরণ এবং মানুষকে টেকনোলজিক্যালি স্ট্রং করে তোলা, এটাই আমাদের প্রধান অবজেক্টিভস এন্ড গোল। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে একজন খামারি 10,000 হাঁস পালন করে প্রতিদিন 8,000 ডিম উৎপাদন করতে পারবেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরের দুর্গম ঈশানবালা ও মধ্যচরের জীবনমান উন্নয়নে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই দুটি চরের অন্তত 7,000 পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। বন্যা, নদী ভাঙন ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবনযুদ্ধ। নাগরিক সুবিধাবঞ্চিত চর ঈশানবালা ও মধ্যচরের 50,000 জনগোষ্ঠী। প্রায় 3 দশক আগে মেঘনায় জেগে ওঠা চরে নেই বিদ্যুতের আলো। মুজিব বর্ষ উপলক্ষে চাঁদপুরের হাইমচরের নীলকমল ইউনিয়নের চরগুলোতে বিদ্যুতায়নের এই উদ্যোগ। শরীয়তপুর থেকে 6টি সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বৈদ্যুতিক লাইন স্থাপন করা হয়েছে। চিন্তা করি নাই, ওখানে ইনশাআল্লাহ আইছে, আমরা খুশি। বাতিয়া জ্বলছিল ওই কেরাসিন তেল দিয়া, এখন কারেন্ট আসছে, এখন ফুলহাইন ভালো লেখাপড়া করতেছে দেখে চোখে। আমাদের খুব খুশি লাগতে আছে, আমাদের ছেলে মেয়ে পড়ালেখা করতে পারবে, আমরা খেতি খামার করতে পারবো, মোটরে পানি দিতে পারবো। ইতিমধ্যে প্রকল্পের 99% কাজ শেষ হয়েছে। 50,000 মানুষ উপকৃত হবে। ছাত্র ছাত্রী, স্কুল, মাদ্রাসা, মানুষ, সাধারণ মানুষ চলাফেরার ক্ষেত্রে নানান ধরনের উপকৃত হচ্ছে এই চরবাসী। এতদিন শুধু হলো সেই সোলার প্যানেল বসায় বিদ্যুৎ পেত, কিন্তু আজকে ওনারা গ্রিডের বিদ্যুৎ পাচ্ছে এবং এখানে যে কোনো কাজে তারা বিদ্যুৎ ব্যবহার করতে পারে। উপকারভোগীদের আশা, চরাঞ্চলে বিদ্যুতায়ন এখানকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মহামারীর মধ্যেও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে একমাত্র চীনই গত বছর ইতিবাচক প্রবৃদ্ধির দেখা পেয়েছে। বছর শেষে দেশটির মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 2.3%। বর্তমানে অর্থনীতির সব সূচক প্রবৃদ্ধির রেকর্ড করে চলেছে। এজন্য বিশ্লেষকরাও চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতির প্রবৃদ্ধির হারের পূর্বাভাস বারবার বৃদ্ধি করছেন। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। শনিবার ভোরে ডুনেডিনে কিউইদের মুখোমুখি বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের প্রথম ওয়ানডে জয়ের লক্ষ্য। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামী সমমনা সংগঠন। বাদ-জুম্মার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা নরেন্দ্র মোদীর ঢাকার আগমন প্রতিহত করা, ভারতে মুসলমানদের হত্যা ও নির্যাতন বন্ধ এবং সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদ জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারে রয়েছে ই ভ্যালি খেলার খবর।